চ্যাপ্টার 268 দ্য সেমেট্রি অ্যান্ড দ্য হসপিটাল। যখন স্টিম মেট্রো টাসক রিভারের দক্ষিণ তীরে এসে পৌঁছাল, তখন ক্লাইন মোরেত্তি একটা ঘোড়ার গাড়ি ভাড়া করল। সে রওনা দিল সাউথ বরো এর একেবারে শেষ প্রান্তে থাকা অ্যাস্টন সিমেট্রির দিকে। এই গোরস্থানটি পরিচালনা করত চার্চ অব দ্য গড অব স্টিম অ্যান্ড মেশিনারি। গোধূলির অন্ধকারে গোরস্থানের চারপাশের গাছগুলোকে দেখে মনে হচ্ছিল যেন তারা দাঁত নখ বের করে আছে। অন্ধকারে ঘাপটি মেরে থাকা দানবের মতো তারা চারদিকের আলো শুষে নিচ্ছিল। গারোয়ান ক্লাইনের দেওয়া 4 সোলি ভাড়া পকেটে রাখল। তারপর গোরস্থানের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, আপনার জন্য কি আমি এখানে অপেক্ষা করব? না, তার কোনো দরকার নেই। আমি এখানে একজন বন্ধুর সাথে দেখা করতে এসেছি। ক্লাইন একটা অজুহাত তৈরি করল, আর বলার সাথে সাথেই সে গারোয়ানের চেহারার পরিবর্তনটা খেয়াল করল। এটা একটা গোরস্থান, আর আকাশ এরই মধ্যে অন্ধকার হয়ে গেছে। এই সময় বন্ধুর সাথে দেখা করা। গারোয়ান স্পষ্ট নিজের বুকের ধুকপুকানি শুনতে পাচ্ছিল। ক্লাইন ব্যাপারটা বুঝতে পেরে একটু হাসল। সে যোগ করল, সে এখানকার কবরস্থানের প্রহরী। গারোয়ান সাথে সাথে স্বস্তির নিঃশ্বাস ফেলল, কিন্তু সে আর সেখানে থাকার সাহস পেল না। সে দ্রুত ঘোড়া ছুটিয়ে সেখান থেকে চলে গেল। রাতের অন্ধকার পুরোপুরি নামার আগ পর্যন্ত ক্লাইন গোরস্থানের চারপাশে চক্কর দিতে লাগল। অন্ধকার হওয়ার পর ধোঁয়া আর ধুলোর পরিমাণ অনেকটাই কমে গেল। কনকনে ঠান্ডা বাতাসের সাথে সাথে বাতাসের কুয়াশাও বেশ পাতলা হয়ে আসল। আকাশে খুব অল্প কয়েকটি তারা দেখা গেলেও লাল চাঁদটা চুপি চুপি উঁকি দিল। চাঁদের আলো একটা পাতলা পর্দার মতো পুরো মাটিকে ঢেকে দিল। ক্লাইন নিজের বুকে ঘড়ির কাঁটার দিকে 4 বার টোকা দিল, যেন লাল চাঁদটাকে সে ধারণ করছে। তারপর সে নিজের গ্লাভস পরল, লোহার সীমানা ডিঙিয়ে গোরস্থানের ভেতরে ঢুকে পড়ল। সে অত্যন্ত সতর্কতার সাথে চারপাশে তাকাল, তারপর উদ্দেশ্যহীনভাবে একটা নির্জন কোণ খুঁজে বের করল। সে পকেট থেকে আজিকের তামার বাঁশিটা বের করে নিজের হাতে ধরল। তার একটু সামনেই একটা সমাধিস্তম্ভ ছিল। সেটার উপরের ছবিটা বেশ নোংরা হয়েছিল, আর চাঁদের আলোতে এপিটাফের লেখাগুলো একদম ঝাপসা দেখাচ্ছিল। ক্লাইন খুব সাবধানে কয়েক সেকেন্ড ওটা পড়ল, তারপর বুঝতে পারল সেখানে কি লেখা আছে। বন্ধু, তুমি যদি এই পথ দিয়ে যাও তবে আমাকে একটু তুলে দিও। ধন্যবাদ, খুব রসিক একজন ভদ্রলোক। আমি তোমাকেই বেছে নিলাম। ক্লাইন সেখানে থামল, যে গাছগুলো কবরটাকে রোদ বৃষ্টি থেকে বাঁচিয়ে রাখত সেগুলোর সাথে হেলান দিয়ে দাঁড়াল। তারপর সেই কনকনে ঠান্ডা রাতে সে ধৈর্য ধরে অপেক্ষা করতে লাগল। সে সময় কাটানোর জন্য আজিকের তামার বাঁশিটা উপরের দিকে ছুড়ে দিয়ে আবার শক্ত করে লুফে নিচ্ছিল। 20 মিনিট পার হওয়া পর্যন্ত সে কাজটা বারবার করতে থাকল। মৃতদের ফিরে আসার কোনো লক্ষণই দেখা গেল না। ক্লাইন খট করে নিজের পকেট ঘড়িটা বন্ধ করল। সে চারপাশে চোখ বুলিয়ে নিজের পরীক্ষার ফলাফল নিশ্চিত করল। আমি 2 দিন পর এখানে ফিরে এসে দেখব যে নতুন কোনো পরিবর্তন হয়েছে কিনা। যদি কোনো পরিবর্তন না হয়, তার মানে হল মিস্টার আজিকের তামার বাঁশি এমন কোনো মৃতদেহের উপর প্রভাব ফেলতে পারে না যাদেরকে কোনো যাজকের ধর্মীয় আচার মেনে সমাহিত করা হয়েছে। ক্লাইন মনে মনে বিড়বিড় করে কথাটা বলল। তারপর সে সেই প্রাচীন আর চমৎকার তামার বাঁশিটা আবার নিজের পকেটে রেখে দিল। লোয়েন কিংডমে 3 ধরনের শেষকৃত্য প্রচলিত ছিল। প্রথম ধরনে কফিন আর মৃতদেহ 2ই থাকত, যা মূলত সচ্ছল মধ্যবিত্ত আর উচ্চবিত্তদের জন্য উপযুক্ত ছিল। দ্বিতীয় ধরনে কোনো মৃতদেহ রাখা হতো না, তাই সেখানে শবদাহ করা হতো। পুড়ে যাওয়া ছাইগুলোকে একটা পাত্রে রাখা হতো। এটা ছিল সেই সব নিম্ন মধ্যবিত্ত আর কারিগরি শ্রমিকদের পছন্দ, যারা শবদাহের খরচ দিতে পারলেও কফিনের খরচটাকে শুধুই অপচয় মনে করত। তবে কখনো কখনো ধর্মীয় আর সরকারি নিয়মকানুনও এই ক্ষেত্রে প্রভাব ফেলত, যেমন ইটার্নাল ব্লেজিং সানের অনুসারীদের ক্ষেত্রে। তাদের বেশিরভাগেরই শবদাহ করা হতো, আর সরকারি সাহায্য পাওয়ার কারণে গরিব মানুষদের এর জন্য খুব সামান্যই টাকা দিতে হতো। তৃতীয় ধরনটা ছিল কেবল গরিবদের জন্য। তারা কফিন কেনার সামর্থ্য রাখত না, আবার শবদাহ করতেও চাইত না, তাই তারা মৃতদেহটাকে কাপড় দিয়ে পেঁচিয়ে সরাসরি মাটিতে পুঁতে ফেলত। কিন্তু ক্লাইন সমাধিস্তম্ভ আর কবরগুলো দেখে আগেই নিশ্চিত হয়েছিল যে তার পরীক্ষার জন্য সে এমন কবরই বেছে নিয়েছে যেখানে কফিন আর মৃতদেহ দুটোই আছে। যদি আজিকের তামার বাঁশি সত্যি সত্যি মৃতদের জাগিয়ে তুলতে পারে, তবে মৃতদেহ পচে হাড্ডিসার হয়ে গেলেও অন্তত কিছু না কিছু প্রতিক্রিয়া তো হওয়া উচিত ছিল। কফিনের ঢাকনা খুলতে না পারলেও ভেতর থেকে অন্তত একটা ধপাস করে শব্দ তো আসার কথা ছিল। সীমানার দিকে হেঁটে যাওয়ার সময় ক্লাইনের হঠাৎ করেই মনে হল যে তার পরীক্ষাতে একটা ফাঁক থেকে গেছে। হ্যাঁ, আমাকে এদেরকে আলাদা করতে হবে। এখানকার মৃতদেহগুলোকে বেশ অনেক দিন আগেই কবর দেওয়া হয়েছে। আমাকে এমন একটা লক্ষ্য বেছে নিতে হবে যাকে খুব সম্প্রতি কবর দেওয়া হয়েছে। কেবল এভাবেই আমি সবচেয়ে নির্ভুল সিদ্ধান্তে পৌঁছাতে পারব। এরপর ক্লাইন কবরস্থানের প্রহরীদের সাথে অনেকটা চোর পুলিশ খেলল। শেষমেশ সে এমন একটা কবর খুঁজে পেল যেখানে আজ দিনের বেলাতেই শেষকৃত্য সম্পন্ন হয়েছে। এবার সে আধা ঘণ্টা ধরে অপেক্ষা করল, কিন্তু তবুও সে অস্বাভাবিক কিছুই দেখতে পেল না। যাক,
আমি অন্তত এটা নিশ্চিত হতে পারলাম যে মিস্টার অ্যাজিকের তামার বাঁশি এমন কোনো মৃতদেহের ওপর কাজ করে না যাদের আত্মাকে শান্ত করার জন্য ধর্মীয় আচার পালন করা হয়েছে। ব্যাপারটা বেশ দুর্বল মনে হচ্ছে, না কথাটা ঠিক নয়? এই তামার বাঁশিটার আসল কাজ মৃতদের জাগিয়ে তোলা নয়, এটা মূলত বার্তাবাহকদের ডাকতে ব্যবহার করা হয়, তাই মৃতদেহের ওপর এর প্রভাব ফেলাটা আসলে একটা ক্ষতিকর পার্শ্বপ্রতিক্রিয়া। ক্লাইন নিজের ডাবল ব্রেস্টেড কোটটা ভালো করে টেনে নিল আর লোহার সীমানার দিকে হাঁটতে শুরু করল। তার পরিকল্পনা ছিল নিজের দ্বিতীয় পরীক্ষাটা করার আগে সে বাড়ি গিয়ে জামাকাপড় পাল্টে আসবে। দ্বিতীয় পরীক্ষার জন্য তার লক্ষ্য ছিল এমন সব সদ্য মৃতদেহ যাদেরকে এখনও ধর্মীয় আচার মেনে সমাহিত করা হয়নি। এমন লক্ষ্য সাধারণত কোনো হাসপাতালের মর্গেই পাওয়া যায়। সীমানা টপকে ক্লাইন সেই বিষণ্ণ আর অন্ধকার রাতে হেঁটে হেঁটে সাউথ বরোয়ের দিকে ফিরে চলল। চারপাশটা ছিল মৃত্যুপুরীর মতো নীরব আর নিস্তব্ধ। শুধু ধুলোয় মাখা চিরসবুজ গাছগুলো হালকা বাতাসে দুলছিল। এটা তাকে সেই রাতের কথা মনে করিয়ে দিল যেদিন সে মৃত্যুর পর আবার বেঁচে উঠেছিল। তখনও তাকে ঠিক এভাবেই গোরস্থান থেকে হেঁটে হেঁটে শহরে ফিরতে হয়েছিল। দীর্ঘশ্বাস। ক্লাইন একটা দীর্ঘশ্বাস ফেলল আর হঠাৎ করেই ছুটতে শুরু করল, যেন সে নিজের ভেতরে জমে থাকা সমস্ত বিষণ্ণতা ঝেড়ে ফেলতে চাইছে। আধা ঘণ্টারও বেশি সময় পর সে সাউথ বরোয়ে একটা ঘোড়ার গাড়ি ভাড়া করল। তারপর সে সবচেয়ে কাছের স্টিম মেট্রো স্টেশনের দিকে রওনা দিল। মেট্রো বন্ধ হতে তখনও প্রায় 1 ঘণ্টা বাকি ছিল, আর এতে তার বেশ কিছু টাকা বেঁচে যাবে। খুব ভোরে ক্লাইন ছাইরঙা আর নীল মেশানো একটা শ্রমিকের পোশাক পরল। মাথায় একটা টুপি চাপিয়ে সে ব্যাকল্যান্ড ব্রিজ এলাকার স্ট্রিট এস্টেন্স হসপিটালের দিকে পা বাড়াল। এটা ছিল চার্চ অব দ্য গড অব স্টিম অ্যান্ড মেশিনারির একটা দাতব্য হাসপাতাল। অনেক গরিব মানুষ অসুখে ভুগে এখানেই মারা যেত, আর তাদের মৃতদেহ রাখার মতো কোনো জায়গা না থাকায় সেগুলোকে এই হাসপাতালের মর্গেই রাখতে হতো। সেখানে মৃতদেহগুলো সরকারি খরচে শবদাহ হওয়ার জন্য অথবা কোনো মেডিকেল স্কুলে দান করার জন্য অপেক্ষা করত। গরমের দিনে এটা খুব সাধারণ একটা ব্যাপার ছিল, কিন্তু শরৎ বা শীতকালে আবহাওয়া ঠান্ডা হয়ে গেলে এত বেশি মৃতদেহ জমে থাকত না। তবে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র বা তাপমাত্রা ঠান্ডা রাখার মতো কোনো আধুনিক যন্ত্রপাতি ছাড়া সেই যুগে হাসপাতালের মর্গগুলো খুব বেশি দিন মৃতদেহ সংরক্ষণ করতে পারত না। দান করা মৃতদেহগুলোকে খুব দ্রুত মমি করার রাসায়নিক দিয়ে সংরক্ষণ করা হতো, আর যেসব মৃতদেহ পরের দিন কবর দেওয়া হবে সেগুলোকে পরিষ্কার করে রাখা হতো। অবশ্য এই নিয়মগুলো কেবল গরমের দিনেই কড়াকড়িভাবে মানা হতো। শরৎ আর শীতকালে নিয়মকানুন বেশ শিথিল থাকত, তাই এই সময় মর্গে সারারাত অনেক মৃতদেহ ফেলে রাখা হতো। স্ট্রিট এস্টিনের মর্গটা ছিল মাটির নিচে। গরমের দিনেও এটা বেশ ঠান্ডা থাকত, আর শরৎ বা শীতকালে এখানকার ঠান্ডা একেবারে হাড় কাঁপিয়ে দিত। একজন নাইট হক হিসেবে সে যা যা শিখেছিল সেগুলোকে কাজে লাগাল ক্লাইন। পাহারায় থাকা ডাক্তার আর নার্সদের চোখ এড়িয়ে বেসমেন্টে ঢোকার জন্য সে একজন ক্লাউনের ক্ষিপ্রতা আর ভারসাম্যের ওপর নির্ভর করল। মর্গের কাছাকাছি পৌঁছানোর আগেই সে নিজের শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে যেতে অনুভব করল। দারোয়ানের ঘরটা দ্রুত পার হয়ে যাওয়ার পর ক্লাইন এক টুকরো তার বের করল। তারপর খুব সাবধানে সে মর্গের দরজার তালাটা খুলল। এটা ছিল ভেতরে অনুপ্রবেশ আর কাউকে অনুসরণ করার একটা বিশেষ কৌশল। সে নিজের কালো গ্লাভস পরা ডান হাত দিয়ে খুব ধীরে আর নিঃশব্দে মর্গের দরজাটা ঠেলে খুলল। ঠিক একই সময় সে আজিকের তামার বাঁশিটাকে নিজের আধ্যাত্মিক শক্তি দিয়ে ঢেকে নিল। সে দেখতে চাইল যে এই পদ্ধতি ব্যবহার করে বাঁশিটার ক্ষতিকর প্রভাব আটকানো যায় কি না। মর্গের ভেতরের তাপমাত্রা বাইরের করিডরের চেয়েও কম মনে হচ্ছিল। বেশিরভাগ মৃতদেহকেই ব্যাগে ভরে লোহার আলাদা আলাদা ক্যাবিনেটে রাখা হয়েছিল। কেবল কয়েকটা মৃতদেহ মাঝখানের ফাঁকা জায়গায় লম্বা টেবিলের ওপর রাখা ছিল, যেন সেগুলো পরীক্ষার জন্য অপেক্ষা করছে। একজন সিকোয়েন্স আর্ট ক্লাউন হিসেবে ক্লাইন আর এসব দৃশ্য দেখে ভয় পেত না। শুধু নিজের স্বভাবস্বরূপ কারণেই সে কিছুটা অস্বস্তি বোধ করছিল। খুব সাবধানে সে দরজাটা বন্ধ করল আর লম্বা টেবিলগুলোর চারপাশে হাঁটতে লাগল। প্রায় 10 মিনিট পর ক্লাইন মুখ দিয়ে একটা ঠান্ডা নিঃশ্বাস ছাড়ল। সে নিশ্চিত হল যে কোনো মৃতদেহই জ্যান্ত হয়ে ওঠেনি। এবার সময় হয়েছে। সে নিজের সোনার পকেট ঘড়িটা বের করে খুলে দেখল। যখন সে পুরোপুরি প্রস্তুত হল তখন ক্লাইন নিজের আধ্যাত্মিক শক্তি সরিয়ে নিল। সে আজিকের তামার বাঁশিটাকে শক্তি দিয়ে ঢেকে রাখা বন্ধ করে দিল। সে বুঝতে পারছিল না এটা কেবলই তার মনের ভুল কিনা, তবে তার মনে একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল যে চারপাশটা যেন আরও বেশি নিস্তব্ধ হয়ে গেছে। একজন সিয়ের হিসেবে সে নিজের অন্তর্দৃষ্টিকে পুরোপুরি বিশ্বাস করত। সে এদিক ওদিক হাঁটাঘুড়ি বন্ধ করে দরজার দিকে পিছিয়ে গেল। ঘড়ির কাঁটা টিকটিক করে এগিয়ে চলল, আর ক্লাইন হিসাব করে দেখল যে প্রায় 2 মিনিট পার হয়ে গেছে। ঠিক সেই মুহূর্তে লম্বা টেবিলের ওপর থাকা একটা মৃতদেহ হঠাৎ করেই উঠে বসল। ধড়াম ধড়াম ধড়াম
চারপাশের লোহার ক্যাবিনেটগুলো থেকে একটানা বিকট শব্দ আসতে শুরু করল। মনে হচ্ছিল যেন নরকের দরজা খুলে যেতে বসেছে। ধড়াম 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 এমন ভয়াবহ শব্দ শুনে আর মৃতদেহগুলোকে উঠে বসতে দেখে ক্লাইন হঠাৎ করেই নিচু গলায় বলে উঠল, ক্রিমসন। তার ঠিক পরপরই সে একটা রিকুয়েম চামের ভেতরে নিজের আধ্যাত্মিক শক্তি ঢুকিয়ে সেটা ছুঁড়ে মারল। বরফের মতো নীল রঙের একটা শিখা নিঃশব্দে জ্বলে উঠল, আর একটা শান্ত স্নিগ্ধ অন্ধকার চারদিকে ছড়িয়ে পড়ল। মৃতদেহগুলো আবার শুয়ে পড়ল, আর ক্যাবিনেটগুলো থেকে আসা বিকট শব্দ হঠাৎ করেই থেমে গেল। ক্লাইনের আগেও এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছিল, তাই সে একটুও গা ভাসাল না। সে সাথে সাথে আর একটা রিকুয়েম চাম ব্যবহার করল। যেহেতু তার চারপাশে অনেকগুলো মৃতদেহ ছিল, তাই নিরাপদ থাকার জন্য সে তৃতীয় আর একটা চার্ম ব্যবহার করল। তার কাছে যা যা ছিল তার সবটুকুই সে খরচ করে ফেলল। মন্দ না, সত্যি বলতে এটা কেবল সেই সব মৃতদেহের ওপরই প্রভাব ফেলে যাদেরকে কোনো আচার মেনে সমাহিত করা হয়নি। এর মধ্যে এমন মৃতদেহরাও পড়ে যারা খুব বেশি দিন আগে মারা যায়নি, আর সাথে জম্বিরাও। আমার আধ্যাত্মিক শক্তি ব্যবহার করে বাঁশিটাকে ঢেকে রাখলে এই ধরনের ক্ষতিকর প্রভাব ঠেকানো সম্ভব। ক্লাইন মুচকি হেসে কথাটা ভাবল। যখন সে দেখল কোনো মৃতদেহই আর অস্বাভাবিক আচরণ করছে না, তখন সে দরজা খুলে বেরিয়ে যাওয়ার প্রস্তুতি নিল। ঠিক সেই মুহূর্তে সে হঠাৎ করেই বাইরে থেকে কারো হেঁটে আসার শব্দ পেল, আর দেখল একটুখানি আবছা আলো ভেতরে ঢুকছে। মর্গের ভেতরের বিকট শব্দ শুনে বৃদ্ধ দারোয়ান সেদিকে আকৃষ্ট হয়েছিল। সে হাতে একটা লণ্ঠন নিয়ে এদিকেই এগিয়ে আসছিল। ক্লাইন চারপাশে একবার তাকাল, তারপর দরজায় হাত রেখে খুব দ্রুত গতিতে ওপরের দিকে লাফ দিল। সে দরজা আর ছাদের মাঝখানের ফাঁকা জায়গাটাতে গিয়ে আটকে রইল। সে নিজের আঙুলগুলো দেওয়ালের ফাটল আর উঁচু নিচু জায়গাতে ঢুকিয়ে দিয়ে নিখুঁতভাবে ভারসাম্য ধরে রাখল। ক্যাঁচ! বৃদ্ধ দারোয়ান নিজের চাবি দিয়ে দরজাটা খুলল আর মর্গের ভেতরে ঢুকল। সে কয়েক পা সামনে এগিয়ে গেল। তারপর নিজের লণ্ঠনটা উঁচু করে ধরে লোহার ক্যাবিনেট, লম্বা টেবিল আর মৃতদেহগুলোকে ভালোভাবে পরীক্ষা করে দেখল। তার ঠিক পেছনেই ক্লাইন খুব ক্ষিপ্রতার সাথে নিচে লাফ দিল আর একেবারে নিঃশব্দে মাটিতে পা রাখল। এই সুযোগ কাজে লাগিয়ে ক্লাইন দ্রুত মর্গ থেকে পালিয়ে গেল। সে কয়েক সেকেন্ডের জন্য লুকানোর জায়গা হিসেবে দারোয়ানের ঘরটাকে ব্যবহার করল। তারপর খুব সাবধানে ওপরের তলায় ফিরে গেল। বৃদ্ধ দারোয়ান যখন চারপাশ ঘুরে দেখল এবং অস্বাভাবিক কিছুই পেল না, তখন সে মৃতদেহগুলোর ভয়ে বিড়বিড় করে একটা কথা বলল। তারপর দ্রুত সেখান থেকে বেরিয়ে গেল। সে দরজায় তালা লাগিয়ে দিল আর এক মুহূর্ত সেখানে দাঁড়াল না। প্রহরীদের ঘরে ফিরে গিয়ে সে নিজের গায়ে একটা পাতলা কম্বল জড়িয়ে নিল। কয়েক মিনিট সময় নিয়ে সে নিজের বুকের ধুকপুকানি শান্ত করল। তারপর নিচু গলায় নিজের মনেই বিড়বিড় করে বলল, ওই বুড়ো লোকগুলো আমাকে ভয় দেখানোর জন্য সবসময় মর্গের ভেতরের অদ্ভুত অদ্ভুত ঘটনার কথা বলে। এইমাত্র হওয়া ওই বিদঘুটে শব্দগুলো নিশ্চয়ই ওরকমই কিছু একটা হবে। ওতে কিছু যায় আসে না। ওই মৃতদেহগুলো তো আর জ্যান্ত হয়ে ফিরে আসেনি। থুহ, জম্বি আর প্রেতাত্মা বলতে আসলে কিচ্ছু নেই। ঠিক একই সময়ে ক্লাইন সেই নিস্তব্ধ আর অন্ধকার রাস্তা ধরে খুব আরামে হেঁটে যাচ্ছিল। একটা লুকিয়ে থাকা বিপদের হাত থেকে মুক্তি পেয়ে সে বেশ খুশিই ছিল। সে রাস্তার দুই পাশে সারি দিয়ে দাঁড়িয়ে থাকা সুন্দর সুন্দর গ্যাসবাতিগুলোর দিকে তাকাল, আর ভবিষ্যতের বিয়ন্ডারদের সমাবেশগুলোর কথা ভেবে সে বেশ রোমাঞ্চিত বোধ করছিল। যদি সে কোনো বিশেষ ক্ষমতাসম্পন্ন একটা অস্ত্র জোগাড় করতে পারে, তবে সে একজন ম্যাজিশিয়ানের অন্যতম প্রধান একটা উপাদান পেয়ে যাবে। যদিও এই মুহূর্তে আমার কাছে খুব বেশি টাকা নেই, তবু আমার কাছে এমন অনেক দামি জিনিস আছে যা দিয়ে আমি জিনিসপত্র বদলাবদলি করতে পারব। উদাহরণ হিসেবে বলা যায় টেলিপ্যাথিস্ট পোষণের ফর্মুলা, অথবা বার্ড আর লাইট সাপ্লায়েন্টের ফর্মুলাগুলো। তাছাড়া পরপর ঘটে যাওয়া কয়েকটা ঘটনা আর অভিনয় করার আসল রহস্যটা বুঝতে পারার কারণে আমার ক্লাউন পোষণটা আমার ধারণার চেয়েও অনেক দ্রুত হজম হচ্ছে। এটা প্রায় পুরোপুরি হজম হওয়ার কাছাকাছি চলে এসেছে। রাতের ব্যাকল্যান্ডের রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে ক্লাইন নিজের মনকে কল্পনার সাগরে ভাসিয়ে দিল।